এই কাজটা হোস্ট করতে পারে স্যার। হোস্ট এই কাজটা করলে সুবিধা হয়। হোস্ট তো করতেই পারে, কিন্তু আমাদের একটু সবাইকে সচেতন হতে হবে আর কি। জি স্যার। আশরাফুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার শুরু করেন স্যার, শুরু হ্যাঁ, করা যায়। যাই হোক, সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী আব্দুল্লাহ আল মাহফুজ, হোমিও ডাইজেস্টের পরিচালক এবং হোমিওপ্যাথির ছাত্র আর কি। এখন আমি আজকে আপনাদের সঙ্গে একটু উম, একদম ক্লাস বলা চলে না, এটাকে একটু গল্প গুজব করবো, আর আমরা কিছু নলেজ শেয়ারিং করবো। তবে প্রথমে একটু বলে রাখি যে আজকে হোমিও ডাইজেস্টের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ হোমিও ডাইজেস্ট 6 বছর পেরিয়ে 7 বছরে উপনীত হলো। 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আপনাদের ক্লাসটা আশা করি আমরা এনজয় করব। আমরা এবার অনুষ্ঠান করলাম না, আমরা কাজের মাধ্যমে হোমিও ডাইজেস্টের এই প্রতিষ্ঠা বার্ষিকীটাকে সেলিব্রেট করতেছি। আজ সারাদিন অনেকগুলা ক্লাস হয়েছে। আমার একটু ঠান্ডা লাগছে, তো মাঝে মাঝে একটু কাশি টাশি হইতে পারে, আপনারা এটা একটু ক্ষমা সুন্দর ভাবে নিয়েন। যদিও গতকাল অনেক ঠান্ডা লাগছিল, আজকে ওষুধ খাওয়ার পরে অনেক কমে গেছে। জি স্যার, আল্লাহ হেফাজত করুক আপনাকে। তবে সিরিয়াস কোনো ইস্যু না আর কি। যাই হোক, 7ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কাজের মাধ্যমে আজকের দিনটা পার করতেছি আমরা সবাই। আমাদের অনেক স্টুডেন্ট আছে। তো প্রথমে আপনাদের ধারণা, আমি প্রাথমিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব আজকে বেসিক্যালি, এবং কিছু বইপত্র নিয়ে আলোচনা করব। প্রথমত, হোমিও ডাইজেস্ট আসলে কি করে? আপনাদের কাছে হোমিও ডাইজেস্ট অনেকের কাছেই নতুন, আর আপনারাই তো হোমিওপ্যাথিতে নতুন আসছেন। স্বাভাবিকভাবে হোমিও ডাইজেস্ট সম্পর্কে আপনার ধারণা থাকাটা খুবই অপ্রত্যাশিত। হোমিও ডাইজেস্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, যেটা হ্যানিম্যান, যে মহাত্মা হ্যানিম্যান যে হোমিওপ্যাথিটা আবিষ্কার করেছেন, সেই হোমিওপ্যাথিটাকে ছড়িয়ে দেওয়া। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে হ্যানিম্যান, আমরা যে হোমিওপ্যাথি দেখতেছি, পড়তে ভর্তি হয়েছি, সেটা কি হ্যানিম্যান স্যারের দেওয়া হোমিওপ্যাথি নয়? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আসলে আহ আংশিক, সার্বিক নয়। হোমিওপ্যাথির মধ্যে অনেক মেথড, অনেক ধরনের মতবাদ প্রচলনের ফলে, যেটাকে আমরা ওই অনেকটা ফেরকা মাযহাবের মতো অবস্থা, তো অনেকগুলা মতবাদ বা ইত্যাদি ইত্যাদি পণ্ডিতি হওয়ার ফলে, এবং সত্যিকারের হোমিওপ্যাথিটা একটু শ্রম সাপেক্ষ, একটু কষ্ট সাপেক্ষ হওয়ার ফলে এই হোমিওপ্যাথিটা প্র্যাকটিস করেন খুবই অল্প সংখ্যক হোমিওপ্যাথ। যদিও এটার ফলাফল সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো, এবং মানুষকে যে আরোগ্য, সেই আরোগ্যটা একমাত্র সত্যিকারের যে হোমিওপ্যাথ, প্রকৃত ধারার যে হোমিওপ্যাথি, যেটাকে আমরা বলি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, সেটাই একমাত্র মানুষকে সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে আরোগ্য করার ক্ষমতা রাখে। এই কারণে এই মহান চিকিৎসা ব্যবস্থাটা মানুষের যে পরিমাণে উপকার করতে পারে, মানুষ সেই উপকারটা পাচ্ছে না সঠিক হোমিওপ্যাথিটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। তো হোমিও ডাইজেস্টের মূল প্ল্যানিংটা 2014 সাল থেকে শুরু হলেও আমরা কার্যক্রম শুরু করি 2019 সালের ডিসেম্বরের 1 তারিখ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করি।
তো এই জন্য আমরা মূলত হোমিওপ্যাথিক শিক্ষাটা নিয়ে শুরু থেকে কাজ করি এবং আমাদের শিক্ষার যাত্রাতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিক প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আছে, যেটাকে আমরা বলি গাইডেন্স প্রোগ্রাম। 1 বছর মেয়াদী গাইডেন্স প্রোগ্রাম। এই 1 বছর মেয়াদী গাইডেন্স প্রোগ্রামে আমরা যারা 4th ইয়ারে পড়েন এবং যারা ইন্টার্নি করছেন বা যারা নতুন চিকিৎসক, তারা হচ্ছে এখানে ক্লাস করেন এবং উচ্চতর যেই প্রশিক্ষণ সেটা আমরা এখানে দিয়ে থাকি। এতদিন আমরা এই কার্যক্রমটা চালাচ্ছিলাম এবং হোমিওপ্যাথি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও, আর্টিকেল, বিভিন্ন টপিকের উপরে আলোচনা, স্পেশাল আলোচনা, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে প্রতিনিয়ত দেওয়া হয় এবং হোমিওপ্যাথির ব্যাপারে আমরা খুব কঠিন কঠিন বার্তা দিয়ে থাকি, যেটা হয়তো আপনারা শর্ট ভিডিও টিডিও এগুলোতে দেখেছেন। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এই টাইপের কাজগুলো করে থাকি এবং এর পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি সংক্রান্ত যেই বইপত্রগুলোর অভাব আছে, আমাদের দেশে বাংলাতে পাওয়া যায় না। কিছু বইয়ের অনুবাদ, কিছু বই নতুন করে লেখা বলতে মূলনীতি সংক্রান্ত বইগুলো আমরা পাবলিশ করে থাকি এবং আমরা আরো যেটা করে থাকি সেটা হচ্ছে হোমিওপ্যাথি সংক্রান্ত রিসার্চ। আমাদের একটা রিসার্চ ইউনিট আছে, রিসার্চ ফ্যাকাল্টি আছে। আমরা রিসার্চ ফ্যাকাল্টিতে আমাদের জোরদার কাজ চলতেছে বর্তমানে। প্রায় 2-3টা রিসার্চ অলরেডি চলতেছে এবং আমাদের হোমিও ডাইজেস্টের শুরু থেকেই আমরা যারা আছি, আমি প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আছি এবং আমার সঙ্গে আছেন হোমিও ডাইজেস্টের, যাকে কেন্দ্র করে মূলত হোমিও ডাইজেস্ট, ডাক্তার শাহিন মাহমুদ স্যার, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন এবং হোমিও ডাইজেস্ট নামটা তারই দেওয়া এবং উনি আমাদের এখানকার চিফ ট্রেনার। যতগুলো শিক্ষক আপনাদের প্রশিক্ষণ দেন তার চিফ, এবং উনি হচ্ছে আমাদের রিসার্চ হেড, আমাদের রিসার্চ যেই ফ্যাকাল্টি আছে সেটার প্রধান। যাই হোক, আমরা এভাবে হোমিওপ্যাথির জন্য কাজ করছি গত 7 বছর ধরে, 6 বছর ধরে আমরা কাজ করছি। 7 বছরে পদার্পণ হলাম এবং 7ম বছরে আমাদের প্ল্যানিং এর মধ্যে যে মূল পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে এই যে আপনাদেরকে শুরু থেকেই নার্সিং করা হয় এবং আপনাদেরকে আমরা এই সার্ভিসটা দিব ফ্রি অফ কস্টে। ঠিক আছে? আপনাদেরকে আমরা এই সার্ভিসটা ফ্রি অফ কস্টে দেব। শুধুমাত্র আমাদের শুরু থেকেই যে প্রোগ্রামটা আছে গাইডেন্স প্রোগ্রাম, যেটা আমাদের পেইড প্রোগ্রাম। ঠিক আছে, এই ব্যাপারে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। তবে আপনারা এখানে ফ্রি অফ কস্টে আমরা দিলেও এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো ফ্রি দিচ্ছি সেগুলোর যে কোয়ালিটি লেস ক্লাস, সেরকম মোটেই নয়। আমাদের সর্বপ্রথম হচ্ছে যে আমরা কোয়ালিটি মেনটেন করব, সঠিক এবং সত্য জিনিসটাকে উপস্থাপন করব। হোমিওপ্যাথির ব্যাপারে সঠিক এবং সত্য জিনিসটাকে উপস্থাপন করব এবং আমাদের এর জন্য আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি আলাদাভাবে এবং আমাদের একজন প্রফেশনাল প্রশিক্ষক, যিনি টিচার ট্রেনিং কলেজের প্রফেসর, ঠিক আছে, তার মাধ্যমে আমাদের শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের সায়েন্স স্যার ট্রেনিং দিচ্ছেন এবং আমরা নিজেরাও আরো উচ্চতর হোমিওপ্যাথিক কোর্স, যেটা দেশের বাইরে থেকে, বিশেষ করে প্রফেসর জর্জ ভিতলকাস, আপনারা নাম শুনবেন, বর্তমান নাম শোনার কথা না, কিন্তু বলে রাখি, ওনাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়, অর্থাৎ মডার্ন এজের হ্যানিম্যান বলা হয় ওনাকে। এই সায়েন্টিফিক
বর্তমান বিজ্ঞানের যুগে হ্যানিম্যান বলা হয় তাকে। উনি হচ্ছেন প্রফেসর জর্জ ভিতলকাস। আমি এবং শাহিন স্যার ওনার স্টুডেন্ট, ঠিক আছে। এবং আমরা তার কাছে পোস্ট গ্রাজুয়েট কোর্স সম্পূর্ণ এখনো হয়নি, আমাদের ফাইনাল পরীক্ষা আছে সামনে। মোটামুটি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা আছে সামনে। এবং তাদের পড়াশোনার স্টাইল ধরন একেবারেই আলাদা, মানে অন্যরকম, খুব টাফ। যাই হোক, একটু সংক্ষেপে আমি হোমিও ডাইজেস্টের কার্যক্রম এবং আমাদের উদ্দেশ্য সম্পর্কে বললাম। এবং আরেকটা জিনিস জেনে খুশি হবেন, প্রফেসর জর্জ ভিতলকাসের যে প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। ইন্টারন্যাশনাল একাডেমি অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ওয়ার্ল্ডের একটা বিখ্যাত প্রতিষ্ঠান, ঠিক আছে। আমরা সেখান থেকেই পোস্ট গ্রাজুয়েট কোর্সটা করতেছি। আর শাহিন স্যার হচ্ছে সেখানকার রিসার্চ টিমের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন। এবং শাহিন স্যারের অলরেডি একটা রিসার্চ পেপার পাবলিশও হয়েছে এবং আরো কয়েকটা রিসার্চ পেপার সামনে পাবলিশ হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কার্যক্রম সম্পর্কে আমরা বললাম। এবার আমি আপনাদের কথা যতটুকু পারি শুনবো। মেসেজ আমি এখানে দেখছি, বেশ কয়েকজন মেসেজ দিয়েছেন, আমাকে সালাম জানাচ্ছেন কয়েকজন, কংগ্রেচুলেশন, অভিনন্দন, শুভকামনা এগুলা। তারপরে স্যার, আজকে গাজীপুর সিভিল সার্জন নোটিশটা সম্পর্কে কিছু জানতে চাই, হতাশা কাজ করতেছে এমনিতে। আচ্ছা, 7 বছরের পথ চলার জ্ঞানের প্রদীপ জেলে ডাইজেস্টে গিয়েছিল। আচ্ছা, মাহমুদুল করিম, পাঠকের বিশ্বাস, তুমি রাখো হৃদয়ে। বিশাল কবিতা লেখা হয়েছে দেখতেছি, মনোযোগ দিয়ে পরে পড়বো। আচ্ছা, কার নাম বুঝতে পারছেন না? হাসানুল রানী নাকি হাসনাতুল রানী? আপনি কার নাম বুঝতে পারছেন না বলছেন, বুঝি না। ওনার নাম হচ্ছে প্রফেসর ভিতলকাস, সম্ভবত ওনার কথা বলছিলেন, প্রফেসর জর্জ ভিতলকাস। আচ্ছা, গাজীপুরের নোটিশটা কি অ্যাকচুয়ালি ওই যে সিভিল সার্জনের নোটিশ বলতে ওইটা আপনার এলেপাদের একটা আইন পাস হয়েছে, যে আইনের কথা। এটা মাথায় নেওয়ার এত আমি দেখতেছি না, এই কারণে যে তাদের জন্য একটা আইন আছে, সেখানেও যেভাবে লেখা আছে হোমিওপ্যাথদের আইনেও একইভাবে লেখা আছে, যে অন্য কোনো আইনের ইয়েটা এখানে চলবে না, ঠিক আছে। তাদের আইনেও লেখা আছে অন্য কোনো আইনের ইয়েটা চলবে না, ঠিক আছে। সুতরাং তাদের আইন আলাদা, আমাদের আইন আলাদা, সোজা কথা। আর এটা হচ্ছে অর্ডিন্যান্স, ঠিক আছে। আর আমাদেরটা সংসদে পাশ হওয়া আইন। অর্ডিন্যান্স আর পাশ হওয়া আইনের মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। এটার জন্য হোমিওপ্যাথি কর্তৃপক্ষ আছে, তারা করবেন। শোনেন, আজকে এইসব বিষয় নিয়ে তো কথা বলবো। হোমিওপ্যাথির শুরু থেকেই চক্রান্তের শিকার, 200 বছরে এটাকে বন্ধ করতে পারে নাই, আশা করি পারবো না, ঠিক আছে। যে সুতরাং হোমিওপ্যাথি তার নিজ গুণে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেন থাকবে সেটা আমি ব্যাখ্যা করবো একটু পরে। আমি আগে আপনাদের কোশ্চেন গুলো একটু নিয়ে নিলাম। মাহমুদুল হাসানকে ধন্যবাদ, সুন্দরভাবে একটা কবিতা আকারে লিখছেন। আচ্ছা, তারপরে মোহাম্মদ মাহমুদুল কারিম। মাহমুদুল কারিম। মোহাম্মদ আওয়াল, আপনি হাত তুলেছিলেন কেন একটু বলেন? মোহাম্মদ আওয়াল। আচ্ছা, মেহেদী হাসান, আপনি হাত তুলেছেন, বলেন জি, কি বলতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার একটা জানার বিষয় ছিল, সেটা হলো গিয়ে আমরা যে বর্তমানে যে কোর্সটা ডিপ্লোমা যে কোর্সটা ডিএইচএমএস, হুম এর হুম হুম। পরপর কি সরাসরি কি পিজি পোস্ট গ্রাজুয়েটে যাওয়া যাবে, না মাঝখানে বিএইচএমএস ওইটা কমপ্লিট করা লাগে? বাংলাদেশে কোনো পোস্ট গ্রাজুয়েট কোর্স নাই, ঠিক আছে, এখন পর্যন্ত নাই। পোস্ট গ্রাজুয়েট কোর্স আছে, বিদেশ থেকে কিছু কোর্স করায়, তার ভিতরে আছে কিছু ভুয়া, কিছু অথেন্টিক, কথা হচ্ছে।
ও, এই হচ্ছে না বিষয়। বাংলাদেশে কোনো পোস্ট নর্মালি গ্রাজুয়েট কোর্স ওই যে আমাদের যে হোমিওপ্যাথিতে নাই। ও, না আমাদের যে একাডেমিক যে ধারাটা যেটা যেমন ডিপ্লোমা বা এরপরে গ্রাজুয়েট ডিপ্লোমার তারপরে পরে পোস্ট গ্রাজুয়েট, আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, বিএসএমএস করতে পারবেন। আর এই যে যেই কোর্সটা পোস্ট গ্রাজুয়েট যেটা আপনি ওই যে প্রফেসর কি যেন আর নাম হ্যাঁ, এটা ফারদিক বলে, প্রফেসর জর্জ ভিতরকাস। হ্যাঁ, এটা যে ডিপ্লোমা এটার করে এটার প্রিরিকুইজিট কি এটা ডিপ্লোমাতে? জি। হ্যাঁ, ডিপ্লোমাতেও করতে পারবেন। এটা আপনি হোমিওপ্যাথি না পড়লেও করতে পারবেন, ঠিক আছে, ও, কিন্তু জি। ডাক্তারি করতে পারবেন না। ও, মানে তার এটা মানে আপনি ওইটার হোমিওপ্যাথি না পড়লে তারা সার্টিফিকেটটা কি আপনাকে পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট? সার্টিফিকেট পোস্ট গ্রাজুয়েট, বাট ডাক্তার হিসাবে তারা সার্টিফিকেট দিবে না আপনাকে। হ্যাঁ, এটা উচ্চতর হোমিওপ্যাথিক প্রশিক্ষণের একটা কোর্স, যেটা ইন্টারন্যাশনালি গ্রান্টেড, সারা পৃথিবীতে এটা গ্রহণযোগ্য একটা সার্টিফিকেট তারা দেয়, যেটা দেয়, যেই সার্টিফিকেটটা ইস্যু হয় একটা পরীক্ষা দিলে, এই সার্টিফিকেটটা ইস্যু হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন মেডিকেল কাউন্সিল থেকে, ঠিক আছে, গ্রিস থেকে ইয়ে হয়, কিন্তু আপনি এই সার্টিফিকেট দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন মেডিকেল কাউন্সিলের সদস্য হতে পারবেন। মানে সার্টিফিকেট দিয়ে একটা পরীক্ষা দিতে হয়। জি, তারপরে রাকিব আসলাম, আপনাদের কথা খুব বেশি শুনতে পারবো না, তারপরে আমি মূল কথায় চলে যাব। রাকিব আসলাম, আপনি কি যেন বলতে চাচ্ছেন, হাত তুলেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম রাকিব আসসালাম। বলছিলাম। জি স্যার, এই সেক্টরে যে ডিপ্লোমা যদি ভর্তি হই, কোনো সেক্টর আলাদা আছে কিনা? যেমন এটা নিউরোলজি বিশেষজ্ঞ, প্যাথোলজি বিশেষজ্ঞ, অথবা ইউরিন বিশেষজ্ঞ, অথবা গাইনি হ্যাঁ, বিশেষজ্ঞ, এগুলো সেক্টর আলাদা আছে কিনা, বা সার্জারি খুবই সেক্টর? খুবই খুবই গুড কোশ্চেন। হোমিওপ্যাথিতে কোনো বিশেষজ্ঞ ডাক্তার হয়ই না, কথা হচ্ছে কেন হয় না। হোমিওপ্যাথিতে কোনো বিশেষজ্ঞ ডাক্তার হয় না, যদি কেউ লিখে রাখে এইগুলা বুঝবেন যে তার আলাদা কোনো ধান্দা আছে, আলাদা কোনো উদ্দেশ্য আছে, ঠিক আছে। কেন হয় না? হোমিওপ্যাথদের বলা হয় সর্বরোগের চিকিৎসক, ঠিক আছে। এই কারণে বলা হয় যে হোমিওপ্যাথি আসলে মানুষের রোগকে ট্রিটমেন্ট করে না। একটা কথা প্রচলনই আছে হোমিওপ্যাথির ক্ষেত্রে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। মানে হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। অর্থাৎ একটা মানুষের মধ্যে যতগুলা রোগ থাকে, হোমিওপ্যাথি সেই সম্পূর্ণ মানুষটাকে ট্রিটমেন্ট করে, ঠিক আছে। এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যার কারণে হোমিওপ্যাথিতে যেহেতু রোগের ভিত্তিক ট্রিটমেন্টই হয় না, তাহলে হার্ট স্পেশালিস্ট কিভাবে হবে, ঠিক আছে, নাক কান গলা স্পেশালিস্ট কিভাবে হবে, কথা বুঝছেন। এক কথায় যদি বলি, এখানে কোনো ব্রাঞ্চ নাই যে আপনার কিডনি বিশেষজ্ঞ, কিডনির উপরে আলাদা কোনো হোমিওপ্যাথিক কোর্স নাই। কেন নাই? হোমিওপ্যাথি হচ্ছে টোটালিটি অফ সিমটমস। টোটালিটি অফ সিমটমস বলতে লক্ষণ সমগ্রতার ভিত্তিতে চিকিৎসা করে এবং ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বাতন্ত্রতার ভিত্তিতে চিকিৎসা করে। যার কারণে এখানে ব্যক্তি স্বাতন্ত্রতাই মূল উদ্দেশ্য। এখানে কোনো অর্গানিক, কোনো স্থানিক রোগের কোনো স্থান নাই। হুম, এই কারণে বিশেষজ্ঞ হয় না। আচ্ছা, এখন আর তেমন কারোর কোনো কোশ্চিন নাই। আহ, যারা হাত তুলে ফেলেছেন হাত নামিয়ে ফেলেন। আমি এবার আমার সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করবো। প্রথমেই আপনাদের হোমিওপ্যাথিতে আসছেন, কিছু বিষয় আপনাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি, ঠিক আছে। আসলে হোমিওপ্যাথি কি, আমাকে আপনাদের ভিতর থেকে কেউ একজন বলতে পারবেন যে হোমিওপ্যাথি কি? আপনারা কি জানেন? আপনাদের কনসেপ্টটা কি? হোমিওপ্যাথি নিয়ে আপনাদের কনসেপ্টটা কি, আমাকে কেউ বলতে পারবেন? যে কেউ? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হোমিওপ্যাথি যেটা স্যার আমার মতে যে এটা হচ্ছে একটা চিকিৎসাবিদ্যা, যেটা আপনার সদিশ বিধান, যেটা সিমিলিয়াস কিউরান্টার কি? হ্যানিম্যান স্যার যেটা আবিষ্কার করে গেছেন। তথাকথিত আমাদের যে অ্যালোপ্যাথিকে উপেক্ষা করে উনি এটা আবিষ্কার করে গেছেন, কোনো রুগীকে কষ্ট দেওয়া ছাড়া এবং
কোনো এটাই আচ্ছা, স্যার এই ঠিক আছে। সমূলে রোগকে সমূলে ধ্বংস করা এটা জি স্যার জি জি। তবে আপনাকে শুরুতেই বলে রাখি, সিমিলিয়া কিউরেন্টা এটা হ্যানিম্যানের আবিষ্কার করা না, ঠিক আছে? অর্থাৎ সদৃশ্য বিধান এই তত্ত্বটা হ্যানিম্যানের আবিষ্কার করা তত্ত্ব নয়। হুম, ঠিক আছে। এইটা এমন একটা চিকিৎসা বিধান যেটা প্রাকৃতিক চিকিৎসা বিধান বলা হয়। এটা বহু আগের থেকে ছিল, হ্যানিম্যানের আগেও ছিল, অনেকে হ্যানিম্যানের আগেও এটা প্র্যাকটিস করেছেন। কিন্তু কিছু ঘোড়া আছে না, খুব শক্তিশালী ঘোড়া, দুর্দান্ত ঘোড়া, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সে বনেই ঘুরে বেড়ায়, স্বাধীন ঘোড়া, ঠিক আছে? কোনো একজন ব্যক্তি সেই ঘোড়াটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেইটা সে গবেষণা করে বের করলেন, ঠিক আছে? এবং তিনি সফল হলেন এবং প্রমাণ করতে সক্ষম হলেন যে এইভাবেই শুধুমাত্র এই ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করা যায়। হোমিওপ্যাথি হচ্ছে সেই সদৃশ্য বিধান যেটা হ্যানিম্যান হ্যানিম্যান সম্পর্কে আগে আপনাদের একটু জানতে হবে। হ্যানিম্যান কিন্তু বহু গুণে গুণান্বিত একজন বিজ্ঞানী, মানে পৃথিবীতে এরকম বিরল প্রতিভা, মানে এরকম প্রতিভা আর আছে কিনা আমার চোখে পড়ে নাই। বিরল প্রতিভা, বহু গুণে গুণান্বিত। আপনি যদি দেখেন ওনার লেখার যে সাহিত্যিক মান, চরম সাহিত্যিক মান, ঠিক আছে? ওনার লেখা আম, পড়লে আপনি আশ্চর্য হবেন, এত সুন্দর করে, এত স্বল্প কথা, এত বিশাল জিনিস তুলে ধরছেন। আপনি ভাবতে পারেন মাত্র 291টা সূত্রের মধ্যে মানব জাতির কত হাজারো রোগ, সমস্ত রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে মাত্র 291টা সূত্র দিচ্ছেন। সম্ভব? এটা পসিবল না, কিন্তু উনি সম্ভব করছেন। আচ্ছা, দ্বিতীয়ত উনি একজন কেমিস্ট ছিলেন, ঠিক আছে? কেমিস্ট্রিতে তার সূত্র পড়ানো হয়, এখনো পড়ানো হয়। কেমিস্ট্রিতে পারদ গলানোর যে সূত্রটা আছে সেটা তার, ঠিক আছে? উনি একজন আগের থেকে বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে উনি একজন সেই সময়কার এমডি ডিগ্রিধারী হোমিওপ্যাথ ছিলেন, যে এমডি ডিগ্রি এখন পর্যন্ত ডাক্তারি লাইনে সর্বোচ্চ ডিগ্রি, ঠিক আছে? উনি সেই সময়কার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন এলোপ্যাথিক ডাক্তার ছিলেন, এবং উনি মোট 12টা ভাষার উপরে পণ্ডিত ছিলেন। 12টা ভাষা। উনি কেমন পণ্ডিত ছিলেন যে উনি 12টা ভাষার বই অনুবাদ করতে পারতেন। কথা বুঝছেন? এবং আজব ব্যাপার, 2500 বছরের মেডিকেল হিস্টোরি তার একদম নখদর্পণে ছিল, ঠিক আছে? উনি এত স্টাডি করতেন, মানে আপনি মাথা খারাপ হয়ে যাবে যে মানুষ এত পড়তে পারে, এত লিখতে পারে, কেমনে সম্ভব, ঠিক আছে? উনি অনুবাদ করার সময়, উনি এক সময় এলোপ্যাথিতে, যখন এলোপ্যাথি, উনি খুব বিখ্যাত ডাক্তার ছিলেন ওই সময়কার, এবং উনি লিপজিগই সম্ভবত, সেখানে ক্লাস নিতেন মেডিকেলের, ঠিক আছে? এত বড় উনি ডাক্তার ছিলেন এবং উনি তৎকালীন রাজা বাদশাদের ট্রিটমেন্ট করতেন, গভর্নর, এলিট শ্রেণীর ট্রিটমেন্ট করতেন। তো উনি ট্রিটমেন্ট করতেন কিন্তু খেয়াল করতেন যে রোগ সারায় না, ঠিক আছে? ওই রোগ আবার ফিরে আসে। এগুলা করতে 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 উনি একসময় হতাশ হয়ে গেলেন, ধুর এই ডাক্তারই করবো না, যেটা সারে না, ঠিক আছে, এটা করে আমার কি লাভ। উনি ডাক্তারি ছেড়ে দিয়ে অনুবাদ করে জীবন ধারণ করতেন। বই অনুবাদ করতেন, কেমিস্ট্রির বই, তারপরে মেডিকেলের বই, এগুলো অনুবাদ করতেন। অনুবাদ করতে করতে উনি গ্যালেন নামে একজন, মানে ডাক্তারদের একজন মহানায়ক ডাক্তার, উনি বহু কিছু আবিষ্কার করছেন এলোপ্যাথিতে। এই গ্যালেনের ম্যাটেরিয়া আমেরিকা নামে একটা বই আবিষ্কার করতে যে উনি দেখলেন যে এই সিমিলিয়াস কিউরেন্টার
সম্পর্কে গ্যালেন মতামত দিয়েছেন। ঠিক আছে, চিকিৎসা বিজ্ঞানের যাদের জনক বলা হয় প্যারাসেলসাস, গ্যালেন, ঠিক আছে, হিপোক্রেটাস, প্রত্যেকেই কিন্তু এই সিমিলিবাস সম্পর্কে মতামত দিচ্ছেন। তারা প্রত্যেকে মতামত দিচ্ছেন যে এটা করতে পারলে ভালো হতো, বাট এটাকে কন্ট্রোল করা যায় না, ওই পাগলা ঘোড়ার মতো কন্ট্রোল করা যায় না। ঠিক আছে, মানে মানুষের রোগ এমন বাড়ে যায় যেটা নিয়ন্ত্রণ করা যায়। হ্যানিম্যান ওই গ্যালেনের ম্যাটেরিয়া অনুবাদ করার সময় উনি এই জিনিসটা লক্ষ্য করেন এবং এটাতে মনোনিবেশ করেন। মনোনিবেশ করার পরে উনি নিজের শরীরে সিনকোনা নামে একটা ঔষধ পরীক্ষা করেন, যেটাতে আমরা বলি হচ্ছে আপনার, এখন হোমিওপ্যাথি ওষুধের এই সিনকোনার একটা নাম আছে চাইনা, এবং উনি যেটাকে আমরা যে বলি কুইনাইন বলি আর কি। ঠিক আছে, এটা এক ধরনের বিষাক্ত পদার্থ, ভেষজ। এই ওষুধটা নিজের শরীরে পরীক্ষা করে উনি আস্তে আস্তে এই হোমিওপ্যাথিটার মূল নীতিগুলো আবিষ্কার করেন এবং আরো এরপরে পরীক্ষা শুরু করেন। পরীক্ষা নিরীক্ষা করতে 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 একটা সময় এসে উনি সফল হন এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় উনি সেটা মেনে, অর্থাৎ হোমিওপ্যাথির নামটা উনি করেন এবং এটার যে মূল নীতি সেই নীতিটাকে উনি আবিষ্কার করেন। ঠিক আছে, এই কারণে ওনাকে হোমিওপ্যাথির জনক বলা হয়। সিমিলিবাসের জনক উনি অ্যাকচুয়ালি না, উনি হচ্ছে হোমিওপ্যাথির জনক, এবং এই হোমিওপ্যাথির যে ফিলোসফি এবং সায়েন্স, ঠিক আছে, সেইটাকে উনি আবিষ্কার করেন। ওকে, একটা দুইটা মেসেজ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি লিখছেন হচ্ছে ওয়ালিদ মুনকার, আপনি লিখছেন যেটা, এটা হ্যাঁ, উনি হচ্ছে ইন্ডিয়া থেকে, উনি ইঞ্জিনিয়ার ছিলেন পেশাতে, জর্জ বিটলকাস। ঠিক আছে, উনি আফ্রিকা থেকে হোমিওপ্যাথি সন্ধান পান এবং ইন্ডিয়াতে হোমিওপ্যাথি পড়াশোনা করেন, পরে উনি এটা নিয়ে গবেষণা করেন। হ্যাঁ, এই তথ্যগুলো নিয়ে আমরা পরে আবার করবো। হ্যাঁ, আপনারা যেসব প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর তো এই মুহূর্তে দিলে সবার মাথায় ঢুকবে না, কারণ অনেকে নতুন আছে, আমরা আস্তে আস্তে জানবো আর কি। আমি আপনাদের কিছু মৌলিক বিষয়গুলো বলার চেষ্টা করতেছি। যাই হোক, উনি হোমিওপ্যাথির মূল নীতিটা আবিষ্কার করেন। মূল নীতি কি, যেরকম আপনার আমরা যেরকম মধ্যাকর্ষণ শক্তি একটা মূল নীতি, তাই না, নিউটনের মধ্যাকর্ষণ শক্তি। তো উনি এই প্রাকৃতিক বিধান, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার যে প্রাকৃতিক নিয়ম, সেটার মূল নীতি সমূহ আবিষ্কার করেন এবং সেই মূলনীতিগুলো শুধু আবিষ্কার করেন না, উনি প্রয়োগ করেন এবং প্রমাণ করেন। আচ্ছা, আপনাদের কি একটা জিনিস মনে হয় যে যিনি রসায়নবিদ, রসায়নের সূত্র, যার সূত্র পড়ানো হয়, যার সূত্র মেনটেন করে পারদ গলানো হয়, একজন সায়েন্টিস্ট উনি, এবং উনার বহু পর্যবেক্ষণ, বহু প্রশংসিত আছে বিজ্ঞানী হিসাবে, সে বিজ্ঞানী কি কোনো বিজ্ঞানহীন কোনো জিনিস করতে পারেন? সম্ভব তার পক্ষে করা? বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উনি বিবেচনা না করে করবেন, এটা কি মনে হয় আপনাদের? জি না স্যার। ঠিক আছে, এবং উনি এত দূর গেছেন যে তৎকালীন এলোপ্যাথিকে উনি বলছিলেন সিউরো সায়েন্স, মানে শব্দ বিজ্ঞান। আজকে হোমিওপ্যাথিতে আপনার উইকিপিডিয়ায় সার্চ করলে দেখবেন যে হোমিওপ্যাথিকে বলা হয় শব্দ বিজ্ঞান। যেই শব্দটা উনি প্রথম এলোপ্যাথিদের জন্য ব্যবহার করেন, এবং তার চেয়েও বড় ব্যবহার, এলোপ্যাথির নামটাও হ্যানিম্যানের দেওয়া। কথা বলছেন, এলোপ্যাথির নামটাও হ্যানিম্যানের দেওয়া। জি স্যার। তাহলে ফার্স্টে আপনাকে তাহলে জানতে হবে যে যদি তিনি একজন বিজ্ঞানী হয়ে নিশ্চয় বিজ্ঞানের বাইরে কিছু করবেন না, তাহলে হোমিওপ্যাথি কিভাবে বিজ্ঞান, এইটা আপনাদের সর্বপ্রথমেই জানতে হবে, যেটার একটা পরীক্ষায় আপনাদের নেওয়া হয়েছিল। আমরা পরীক্ষার এত খাতা আসছে যে আমরা
দেখে শেষ করতে পারতেছি না, এর ভেতরে কোচিংটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনেকে আমাকে প্রশ্ন করছে যে রেজাল্ট কবে দিব, এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। ঠিক আছে, আমরা আপনাদের তো রেজাল্ট দিব এবং আনুষ্ঠানিক ভাবে দিব, যেহেতু পুরস্কার দিব। আমরা একটু ধীরে সুস্থে দেখি, তাহলে খাতাগুলো দেখতে একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আপনারা ওই আলোচনা থেকে শুনে নেবেন, আমি নতুন করে আলোচনা করতেছি না, শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে একটু বলতেছি, আপনাদের মাথায় এইটা দৃঢ়ভাবে বুঝে নিতে হবে যে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান, এবং চিকিৎসা বিজ্ঞানের এটা কোনো শাখা নয়। এটা চিকিৎসা বিজ্ঞানের স্বতন্ত্র চিকিৎসা বিজ্ঞান। এটা চিকিৎসা বিজ্ঞানের কোনো শাখা নয়, নিজেই একটা চিকিৎসা বিজ্ঞান। কথা বুঝছে? এই জি জন্য স্যার। হোমিওপ্যাথি ছোটখাটো কোনো বিষয় নেই। হোমিওপ্যাথিকে ছোটখাটো মনে হয় এই কারণে, আমাদের সমাজের চিত্রটা দেখে, কলেজগুলোর অবস্থা দেখে। হোমিওপ্যাথি কিন্তু গভীর একটা সমুদ্র। কথা বুঝছেন? গভীর একটা সমুদ্র। আপনারা যারা মনে করছেন, অনেকে হয়তো এখানে আসছেন, বিভিন্ন পেশায় আছেন, আপনারা হয়তো কলেজের অবস্থা শুনছেন, অন্যদের কাছে শুনছেন, যা ভর্তি হয়ে যাও, কোনো ব্যাপার না, এটা পাশ করা কোনো ঘটনা না। হ্যাঁ, হ্যাঁ, আপনি পাশ করতে পারবেন খুব সহজে। যে সিলেবাস আছে, যে কারিকুলাম আছে, খুব ইজিলি পাস করতে পারবেন, একটু পড়াশোনা করলে পাস করতে পারবেন। কিন্তু এই পাস করে ডাক্তারি করতে পারবেন না। আর ডাক্তারি করলে যে প্রকৃত হোমিওপ্যাথ সেটা হতে পারবেন না। ঠিক আছে, প্রকৃত হোমিওপ্যাথি টাফ, স্টাডি করতে হয়। এই শুধু এটুকু বলি যে আমাদের এই চেম্বারে সন্ধ্যা 7টার দিকে একজন পেশেন্ট আসছে, সেই একটা পেশেন্টই এখনো দেখা চলতেছে, শেষ হয়নি। কয় ঘন্টা হবে? 3 ঘন্টা হয়ে গেছে। কি বুঝলেন? জি স্যার। এটা কঠিন অত বিষয়। কথা না, এটা হচ্ছে প্রথম দিন একটা নতুন পেশেন্টের এরকমই সময় লাগে, 2 ঘন্টা, ডিপেন্ড করে, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। কথা হচ্ছেন যে অনেক স্টাডির ব্যাপার, একটা মানুষকে বুঝতে হয়। ঠিক আছে, একটা মানুষকে বুঝতে হয়, হোমিওপ্যাথি বুঝতে হলে একটা মানুষকে চিনতে হয়। এবং সেই মানুষটা কাকে আমি কিভাবে চিনতে হয় জানেন? একটু গল্পের মতো বলি, ধরো 1000টা লোক আছে, 1000 লোক দাঁড়ায় আছে। ঠিক আছে, একজন মা বা একজন বাবা বা একজন বন্ধু দূরের থেকে তার বন্ধুকে খুঁজতেছে, মা তার সন্তানকে খুঁজতেছে, বাবা তার সন্তানকে খুঁজতেছে। ওই 1000 লোকের মধ্যে থেকে সে দূরের থেকে দেখলে সবার চেহারা একই রকমই লাগবে প্রায়। ঠিক আছে, মা কিন্তু তার সন্তানকে একদম খুব একটু কিছুক্ষণের মধ্যেই ফাইন্ড আউট করে ফেলে, ওই যে অমুক, ওই যে আমার ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু, বা ওই যে আমার ভাই, বা ওই যে আমার ছেলে বা মেয়ে। খুব সহজেই, না সহজে না হলেও কিছু সময় পরে সে সহজেই বের করে ফেলতে পারে। হোমিওপ্যাথিতে এরকম 6500 ওষুধ আছে, যেটার মধ্যে খুব ওয়েললি প্রুফ করা ওষুধ আছে প্রায় 3000-এর উপরে। এইসব ওষুধগুলো থেকে আপনাকে রুগীর জন্য একটা ওষুধ বের করতে হবে যেটা রুগীর সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে কিভাবে আপনাকে ওষুধগুলোকে চিনতে হবে যে আপনি রুগীর জন্য বের করতে পারবেন খুব সহজে? কত সময় লাগতে পারে? সহজ বলতে সময় লাগবে। ঠিক আছে, আমি আপনাদের প্রথমে ভয় ধরাচ্ছি না, এর টেকনিক আছে। এই টেকনিক গুলাই হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ওষুধ, যে ওষুধগুলো দেখেন ওগুলো হোমিওপ্যাথি না, এটা হোমিওপ্যাথি ওষুধ। কিন্তু হোমিওপ্যাথি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এর ফিলোসফি, এর দর্শন, এর বিজ্ঞান। ঠিক আছে, এই বিজ্ঞানটাকে বুঝতে পারা, ঠিক আছে, হচ্ছে বিষয়। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য গান। ঠিক আছে, অর্থাৎ গানটা কোনো বড় বিষয় নয়, যে গানটা চালায় সেটাই হচ্ছে মূল মূল বিষয়। ঠিক আছে, ওইখানে তার একটা ফিলোসফি আছে, সে কিভাবে গানটা চালাবে। গান বলতে পিস্তল আর কি। এ, একটা অ্যাডও দেখছিলাম এটার উপরে, যে একজনের হাতে বন্দুক আছে কিন্তু ডাকাত আসার পরে সে বন্দুকটা ভয়ে ফালায় দিচ্ছে। তাহলে ডাকাত বলছে কে? আমি ডাকাত। এই নাম শুনেই ফালায় দিচ্ছে বন্দুক। কথা হচ্ছে,
তো যদি আপনি গান চালাইতে না পারেন, হোমিওপ্যাথির ফিলোসফিটা না বোঝেন, তাহলে ওই ব্যক্তির মতো হবে, এসে বলবে ডাক্তার আমি রুগী, ঠিক আছে, আপনি আপনি শেষ, ঠিক আছে, এসে বলবে আমি ক্যান্সারের রুগী, আপনি আরো শেষ। হ্যাঁ, তাহলে কি করতে পারি, আমি সর্দি কাশি চুলকানি সারাইতে পারি, এই হচ্ছে আমার দোষ। বুঝছেন? যদি হোমিওপ্যাথিক ফিলোসফিটা না বোঝেন, তাহলে আপনারা ওই সর্দি কাশি চুলকানি সারানোর ডাক্তার হবেন, কিন্তু বড় বড় রোগ সারানোর ডাক্তার হবেন না, ক্রনিক ডিজিজ সারানোর ডাক্তার হবেন না। ঠিক আছে? হ্যাঁ, সংক্ষিপ্ত ডাক্তার, আমি বলি ম্যাটেরিয়া মেডিকেল ডাক্তার। ঠিক আছে? অনেকেই আছেন হোমিওপ্যাথি ওষুধের বই ম্যাটেরিয়া মেডিকা পড়তে খুব ভালোবাসেন, ঠিক আছে, এবং ম্যাটেরিয়া মেডিকা তাদের খুব প্রিয় সাবজেক্ট। ঠিক আছে, কিন্তু আমরা আপনাদের পড়াশোনা করতে যাই ম্যাটেরিয়া মেডিকা নিয়ে, আমরা এত প্রথমে মাথা ঘামাবো না। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে বন্দুকের গুলি। ঠিক আছে, আপনি যদি গুলি চালাইতে না পারেন, ওই টেকনিকটা না শেখেন, তাহলে ফায়ার করবেন, বন্দুকের গুলি সামনে দিয়ে না যায় পিছন দিয়ে বেরোতে পারে, লাস্টে আপনি নিজেই ফায়ার হয়ে যেতে পারে, কমেডি হয়ে যাবে, বুঝছেন না? ম্যাটেরিয়া মেডিকা আমরা পরে শেখাই, পরে আমরা আপনাকে ইয়ে করবো। ম্যাটেরিয়া মেডিকা আমরা একটু পরে যোগ দেবো আপনার, যখন আপনাকে হোমিওপ্যাথির ওই মূল নীতিগুলা আমরা বুঝাতে সক্ষম হব, ফিলোসফিটা বুঝাতে সক্ষম হব, তখন আমরা বেশি দিন না, তারপরে আমরা প্যারালালে এগুলো আগাবো। তবে প্রথমে কয়েকটা ক্লাস থাকবে আমাদের মূল নীতির উপরে, যে হোয়াট ইজ হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, ঠিক আছে, হোমিওপ্যাথির সায়েন্সটা কি, কিভাবে সায়েন্সটা কাজ করে, ঠিক আছে, হোমিওপ্যাথির দর্শনটা কি, হোমিওপ্যাথির ফিলোসফিটা কিভাবে কাজ করে, ঠিক আছে, হোমিওপ্যাথি আপনার বর্তমান বিশ্বের সাথে কিভাবে সঙ্গতিপূর্ণ। হুম এইভাবে হোমিওপ্যাথি আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমে কিছু আলাপ আলোচনা করব, তারপরে আমরা ম্যাটেরিয়া মেডিকা নিয়েও আলাপ আলোচনা করব। হ্যাঁ, তাই ম্যাটেরিয়া মেডিকাকে আপনারা হোমিওপ্যাথি মনে করেন না। ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে একটা বন্দুকের গুলি মাত্র। ঠিক আছে, যে আপনি রুগীকে কিভাবে ওষুধটা দিবেন, কোন ওষুধটা দিবেন, এই হাতি মারার জন্য যেই বন্দুকের যেই গুলি লাগে, ঠিক আছে, পাখি মারার জন্য সেই গুলি লাগে না। এখন আপনার কাছে হাতির মতো একটা রোগ নিয়ে ওষুধ, মানে বিশাল রোগ নিয়ে একজন রুগী আসছে, আপনি যদি এয়ার গান দিয়ে একটা গুলি মারেন, ওই হাতি মরবে না। ঠিক আছে, আপনাকে জানতে হবে যে কোনটা হাতি মারার গুলি আর কোনটা পাখি মারার গুলি। ঠিক আছে, ওই গুলি তো ম্যাটেরিয়া মেডিকা, গুলি হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা, কিন্তু ওই যে আপনাকে জানতে হইলো যে কোনটা পাখি মারার গুলি আর কোনটা হাতি মারার গুলি, এইটা হচ্ছে হোমিওপ্যাথি। কথা হচ্ছে, এই শিক্ষাটাই হচ্ছে হোমিওপ্যাথি, আর ওইটা হচ্ছে প্রয়োগ। এই জন্য আমরা প্রয়োগটা বা ওই গুলিটাকে পরে আমরা বিবেচনা করব, আগে বিবেচনা করবো এই জন্য। তাহলে এখন আমরা হোমিওপ্যাথির এই মূল নীতিগুলো কোথায় জানতে পারবো? এই মূল নীতিগুলো কোথায় জানতে পারবো, এটা এখন প্রশ্ন। এই জন্য আমরা আপনাদের একটা বইয়ের তালিকা দিয়েছিলাম, একটা মিনিট। হোমিওপ্যাথির মূল নীতিগুলো আমরা কোত্থেকে জানতে পারবো? আমরা ঠিক যেইভাবে আমাদের ক্লাসটাকে সাজিয়েছি সেইটার ভিত্তিতে আপনাদের একটা বইয়ের তালিকা দিয়েছিলাম, যেখানে 1 নম্বরে ছিল হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনটা হচ্ছে হোমিওপ্যাথির একদম মৌলিক গ্রন্থ, হোমিওপ্যাথির সংবিধান, হোমিওপ্যাথির মূল নীতি। ঠিক আছে, এবং এইটাকে কেন্দ্র করে আর যে বইগুলা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার এই কি কি বই যেন দিলাম, যে হোমিওপ্যাথির নিয়ম নীতি একটা দিলাম। ঠিক আছে, এটা অবশ্য অর্গানন অফ মেডিসিন, এটা কলেজের অন্তর্ভুক্ত বই। তারপরে আরেকটা দিলাম হচ্ছে হোমিও সাথী। ঠিক আছে, এই বইগুলা সবই হোমিওপ্যাথির মূল নীতি বোঝার জন্য।
মূলনীতি বোঝার জন্য। এ, তারপরে আপনার হচ্ছে একটা বই দিয়েছিলাম হোমিওপ্যাথিক শিক্ষা সংকট। এই বইটা কলেজের সাজেস্টেড বই না, কিন্তু এই বইটা আমরা দিয়েছি এই কারণে যে হোমিওপ্যাথির এই যে যাত্রা আপনারা শুরু করলেন, এই যাত্রা পথে আপনাদের কি কি বাধা আসতে পারে, সেই বাধাটাকে উত্তীর্ণ করবেন কিভাবে, কিভাবে আপনি পড়াশোনা করলে ভুল পথে প্রবাহিত হবেন না, কিভাবে পড়লে আপনি, কোন বইগুলা পড়লে আপনি ভালো শিখতে পারবেন, কোন বইগুলাকে এখন পড়বেন, কোনটাকে পরে পড়বেন, কোনটাকে অ্যাডভান্স লেভেলে পড়বেন। ঠিক আছে, তারপরে আপনার হোমিওপ্যাথি নিয়ে আমাদের সমাজের সমস্যাগুলা কি কি, ইন্টারন্যাশনালি প্রবলেম গুলা কি কি, হোমিওপ্যাথি কত দূর কি করতে পারে, হোমিওপ্যাথির সক্ষমতা কতটুকু, এই ধরনের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা সেখানে, যেটা আপনার চোখ খুলে দেবে। এই জন্য আমরা বইটা দিয়েছি। ঠিক আছে, আমি প্রশ্নগুলো পরে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আপনাদের আমরা আরেকটা বই দিয়েছিলাম হচ্ছে অর্গানন, আরোগ্য কলার মর্ম প্রাণ। এটা হচ্ছে হ্যানিম্যানের লেখা একটা বই। সেটা এই বইটার মধ্যে একদম হোমিওপ্যাথি কি, কিভাবে কাজ করে, এটার একদম সাইন্টিফিক্যালি হ্যানিম্যান লিখছেন এই বইটা, সেটার অনুবাদ এই বইটা। ঠিক আছে, সেই বইটার অনুবাদ। কথা বলছেন, আপনাদের যে বইগুলো আমরা সাজেস্ট করেছি এগুলো কোনোটাই স্যার আমার একটা প্রশ্ন ছিল। একটু ইয়ে করলাম। হ্যাঁ, প্রশ্ন আচ্ছা, যারা হাত তুলেছেন প্রশ্নগুলা করেন। মাহমুদুল করিম আগে হাত তুলছেন, বলেন তো। আসসালামু আলাইকুম। জি, স্যার, সংক্ষেপে। যে বইগুলোর নাম দিয়েছেন এগুলো বইগুলোর উপরে তো ক্লাস হবে, তাই না? আর এগুলো কি আমরা ফার্স্ট ইয়ার থেকে এই সাবজেক্ট গুলোই পাবো? হ্যাঁ, বই যেগুলো দেওয়া হয়েছে সবগুলাই ফার্স্ট ইয়ারে আছে, সিলেবাসেও আছে। শুধুমাত্র এখান থেকে আপনার ইয়ে বইটা নাই, এই যে বললাম শিক্ষা সংকট বইটা নাই, আর ওই মর্মপ্রাণ বইটা নাই। এই দুইটা নাই কারণ সিলেবাস তো অনেক আগে করছে। ঠিক আছে, এবং এই বইগুলা অপরিহার্য, এবং আমরা যে ক্লাস সাজাচ্ছি সেগুলা এই সমস্ত বই থেকেই হবে। এবং আপনাদের, আমরা যেভাবে আমাদের ক্লাসের প্ল্যান সাজাইছি, ঠিক আছে, আপনারা কলেজের যে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে, আমরা যেভাবে ক্লাস নেব এই বইগুলো থেকেই। ঠিক আছে, আপনাদের ওই পরীক্ষা আপনাদের কাছে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে না যে হাতের ময়লা। ঠিক আছে, এত সহজ হয়ে যাবে, মানে পরীক্ষা কোনো বিষয়ই নেই, এরকম হয়ে যাবে। পরীক্ষায় যাবেন, কোশ্চিন পাবেন, এবং আমি কনফিডেন্টলি বলতে পারি, এটা মুখের কথা না, এটা হচ্ছে আমার পরীক্ষা করা, পরীক্ষা করা। ঠিক আছে, কনফিডেন্টলি আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদেরও যখন পরীক্ষা দিবেন তখন আমরাও এটা জানতে চাইবো যে তার পরীক্ষা কেমন হলো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, করবো নাকি? সংক্ষেপে সংক্ষেপে, আরো অনেকে। সংক্ষেপে, ওই যে রুটিনে যে 2 দিন দেওয়া হয়েছে এই 2 দিনই আপাতত ক্লাস চলবে? হ্যাঁ, আপাতত এই 2 দিনই ক্লাস চলবে। ঠিক আছে, আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে যে ক্লাসের রুটিন চেঞ্জ করবো। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, গালিব ইসলাম। স্যার আমরা যারা নতুন হোমিওপ্যাথিতে ঢুকলাম, আমাদের জন্য মানে কোন সাবজেক্টটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, মানে নতুন, যাতে আমরা ঝরে না যাই বা বুঝতে সুবিধা হয় এজন্য। এটাই তো বললাম এতক্ষণ। ঠিক আছে, হোমিওপ্যাথির যে আমরা যে ইয়ে দিছি, সর্বপ্রথম আপনি যদি হোমিওপ্যাথি বুঝতে চান তাহলে অর্গানন অফ মেডিসিন ফার্স্ট, এটা আপনাকে পড়তে হবে, বুঝতে হবে। তবে এটা বুঝতে গেলে একটু ঝামেলা হয়, কারণ বইটার অনেক লং সেন্টেন্স,
যাই হোক, এগুলা ক্লাস তো আমরা নিবই। আপনারা যদি আমাদের সঙ্গে ক্লাস করেন, আশা করি আপনাদের কোনো ভয় ভীতি ভরে যাওয়ার পসিবিলিটি একটাই থাকবে, ইনশাল্লাহ যদি পড়তে ভয় লাগে। যদি পড়াশোনারে স্যার। আর ভয় পান আমাদের যে তাহলে আমার জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান বা আপনার যে ভাই, এইগুলা নিয়ে আপনাদের কোনো টেনশন নিতে হবে না। জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞানের যেসব প্রশ্ন আছে এগুলো হচ্ছে 9-10 বই আর ইন্টারমিডিয়েটের বই থেকে সামান্য কিছু প্রশ্ন আছে, এবং এটার জন্য আমি মনেও করি না যে আপনাদের বই কেনার দরকার আছে। ঠিক আছে? আর এগুলা হচ্ছে আপনারা আমাদের কাছে হ্যান্ড নোট পাবেন তো, কথা বুঝছেন? আমাদের টিচাররা যে ক্লাসগুলো নিবে তার নোট দিয়ে দিবে আপনাদের। ঠিক আছে? জি জি স্যার, ধন্যবাদ স্যার। আর আমরা শুরু থেকেই বলতেছি যে ফার্স্ট থেকে আপনারা কেউ গাইড বই কিনবেন না, কিন্তু অনেক কলেজ থেকে ধরিয়ে দিচ্ছে, কিছু করার নাই। ঠিক আছে? ধরছে, আপনি ওইগুলো রেখে দেন ভাই, ওইগুলা খুললে আপনার মাথায় বিকৃতি ঢোকা শুরু হবে। ঠিক আছে? স্যার আমাদের খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়ি আমি। আমাদের কলেজ থেকে একটা স্যার বলছিল যে এই যে ঔষধের পরিচয় একটা বই আছে, ওই বইটার কথা বলছিল শুধু, এমনি বই ছাড়া অন্য কোনো বই সাজেস্ট করেন। নুরুল ঔষধ হকের পরিচয় বইটা তো পড়তেছি। ঔষধ পরিচয় তো আমরাও দিছি, ওই যে আপনাকে আগেই নিয়ে ঢুকেছি ম্যাথমেটিকের মধ্যে। ঠিক আছে? জি আপনাকে আগে দিয়ে দিল বন্দুকের গুলি, এখন গুলিটা কিসের গুলি? এই আপনি হাতে বললাম না যে হাতে মারবেন, এখন কোন কোন গুলি দিয়ে মারবেন এটাই জানেন না। জি স্যার, ওকে। জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আপনাকে ম্যাথমেটিকা ধরায় দিয়েছে, যার কারণে আহ, আপনার ইয়ে ডাইভার্ট হয়ে যাবে। আমার মনে হয় অ্যাকচুয়ালি একটু এবার আগ্রহ আমি বাড়ানোর জন্য মনে হয় এটা করছে। আগ্রহ কি হবে শেষে পরে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখানে আহ আমি একটু বলি আপনাদের, আমরা যেভাবে সাজাইছি, শুধু আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমরা, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সঙ্গে ক্লাস করেন, একটু কষ্ট হবে, আমরা পড়া ধরবো, পড়া নিব, জানতে চাইবো, ঠিক আছে, পড়তে দিব। ঠিক আছে? এইটা যারা করতে পারবেন, আমি আহ একদম নিশ্চিন্ত এবং আশাবাদী যে আপনারা এই কলেজের পড়াশোনা নিয়ে আপনার ভাবতেই হবে না। ঠিক আছে? কেন বলি? আমাদের প্যাটার্নটা এইভাবে সাজানো যে আমাদের প্যাটার্নটা হচ্ছে এই অর্গাননের 1 নাম্বার সূত্রের উপরে সাজানো। 1 নাম্বার সূত্র অর্গানন, 1 নাম্বার, এটাকে বলে অ্যাফোরিজম। হ্যাঁ, 1 নাম্বার অ্যাফোরিজমে আমাদের হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যান বলতেছেন কি, the physician's highest and only calling to make to the sick healthy, to cure as it is called। ঠিক আছে? এটা বাংলা করলে যেটা দাঁড়ায়, চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ কর্তব্য হচ্ছে অসুস্থকে সুস্থ করা, যাকে আরোগ্য বলে অভিহিত করা হয়। কথা বুঝছেন? চিকিৎসকের একমাত্র, কথাটা মাথায় রাখেন, চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ কর্তব্য হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করা, যাকে আরোগ্য বলে অভিহিত করা হবে। ঠিক আছে? অনেক বইতে অনুবাদ আছে এরকম, যে চিকিৎসকের একমাত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে অসুস্থকে বিনা কষ্টে আরোগ্য করা। ঠিক আছে? কথা একই, কথা একই। ঠিক আছে? তাহলে এখানে এটার উপরে সাজানো, অর্থাৎ একজন চিকিৎসকের কাছে একজন রোগী কি ভালোবাসে আসে? ভালোবাসার জন্য নিতে আসে? একজন রোগী কি অন্য কোনো স্বার্থে আসে? একজন রোগী কেন আসে? সে বাসায় খুব আরামে আছে এই জন্য ডাক্তারের কাছে আসে? ঠিক আছে? একজন রোগী আসে হচ্ছে কষ্ট নিয়ে, একজন রোগী আসে মুমূর্ষু অবস্থায়, একজন রোগী আসে তার জীবনটা হাতে নিয়ে, মানে এরকম তার জীবনটা নিয়ে আসে। এসে সে বলে যে আমি আমাকে তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি আমাকে সুস্থ করো।
একজন পীড়িত আর্ত মানুষ এসে বলে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান, তাই বলে না? ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটাকে একটু গভীর ভাবে চিন্তা করেন তো, আপনার কি হতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে কি হচ্ছে? যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু গভীর ভাবে চিন্তা করেন যে কে আপনার দরজায় আসলো। একজন অসুস্থ রোগী যে কষ্ট পাচ্ছে, হয়তো সে নিঃশ্বাস নিতে পারতেছে না, হয়তো সে মনে করছে এখনই আমার দমটা বের হয়ে যাবে, হয়তো সে মনে করতেছে, সে হয়তো বলেও আসছে যে আমার কাফনের রংটা এরকম হবে, আমার এই কাপড়ের কাফন দিও। সে বলতে পারে আমাকে অমুক জায়গায় কবর দিও। এরকম লোক আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটা কত বড় সিরিয়াস, কত বড় গুরু দায়িত্ব, বুঝতে পারছেন আপনারা? একজন মানুষ এসে তার জীবনটা আপনার হাতে তুলে দিয়ে বলবে যে আমাকে বাঁচান। এই দায়িত্বটা আপনারা নিতে চাচ্ছেন, এটা কিন্তু কোনো খেলার বিষয় নয়, এটা কোনো ঠাট্টার বিষয় নয়, এটা কোনো অর্থের বিষয় নয় যে টাকা দিলে ট্রিটমেন্ট করব, না দিলে করব না। এটা কোনো যশের বিষয় নয় যে এটা করলে আমার খ্যাতি হবে। ঠিক আছে? এটা শুধুমাত্র একটাই বিষয়, সেটা হচ্ছে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের কল্যাণ, পীড়িত মানুষকে মুক্তির পথ দেখানো। এটা ছোটখাটো কোনো বিষয় নয়, গভীর একটা বিষয়। এই জন্য হ্যানিম্যান বলছেন কি, একজন চিকিৎসকের একমাত্র, এই জায়গায় শব্দটা ব্যবহার করছে একমাত্র, একমাত্র দায়িত্ব হচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা। তিনি কতটা মহৎ প্রাণ ব্যক্তি ছিলেন কথাটা বুঝছেন? প্রথমে 1 নাম্বার শুরুতেই মনে করায় দিচ্ছেন যে তুমি কেন এখানে এসেছো আগে বুঝে নাও, তোমার দায়িত্বটা কি। আপনারা একটু গভীর ভাবে অন্তর দিয়ে চিন্তা করেন। হ্যাঁ, হোমিও ডাইজেস্ট আপনাদেরকে ওই রাস্তায় উঠায় দিবে, এই মিশন নিয়ে নামছে, আপনাদের পরীক্ষায় পাশ করানোর জন্য নামে না। আপনারা যেন মানবতার সেবক হইতে পারেন, এই মানবতার কল্যাণকামী হইতে পারেন, মানুষের জীবনকে আপনারা যেন বাঁচানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, সেইটার জন্য যা লাগে আমরা সেটা করব। পরীক্ষায় পাশ তো মামুলি ব্যাপার। আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে গেলাম আজকে, এটা মনে রাখবেন আমরা কি নিয়ে কাজ করতেছি। আমার আমার কথা বুঝছেন? এই জন্য যদি আমাদের সঙ্গে থাকতে চান, তাহলে আমরা যেভাবে গাইড দেই আপনার উপকার হবে, তো কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আমরা যেভাবে ডাইরেকশন দিই একটু সেগুলো মানার চেষ্টা করবেন। আমরা যেভাবে আপনাদের পড়তে বলি একটু সেভাবে পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে দেখবেন যে গাইড বই কিনছেন 6 মাস পরে, আমি বলতে পারি যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন 6 মাস পরে এবং গাইড বই আপনি নিজে লিখতে পারবেন, ওর থেকে ভালো গাইড বই লিখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। এর প্রমাণ কি? এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ হচ্ছে, আজকে একটা তথ্য ফাঁস করে দিই, সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষক আছেন যারা ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছেন, উনি ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের যেসব শিক্ষকরা যে কোচিং এর ক্লাস নিচ্ছেন সেকেন্ড ইয়ারে পড়ে, কেউ কেউ আছে সেকেন্ড ইয়ারে, উনি সেকেন্ড ইয়ারেই পড়েন। যা থার্ড ইয়ারে ক্লাস নিচ্ছে উনি থার্ড ইয়ারেই পড়েন, যে ফোর্থ ইয়ারে ক্লাস নিচ্ছে উনি ফোর্থ ইয়ারেই পড়েন। এরকম সবাই না, সবাই না, অনেকেই আছে। এবং তাদের ক্লাস দেখলে আপনি ধরতেই পারবেন না যে উনি ওই ওই ইয়ারের স্টুডেন্ট। উনি অনেক, আমাদের এই স্টুডেন্টরা আমি জোর দিয়ে বলতে পারি অনেক হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের থেকেও ভালো জানেন। আমরা তাদের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা এইভাবে দিয়েছি। কথা বুঝছেন? সুতরাং
আপনারা হতাশ হবেন না। যদি হোমিও ডাইজেস্টের সঙ্গে থাকেন, হতাশ হওয়ার কোনো জায়গা নাই, স্পেস নাই। আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিলে আপনাদের সেই দায়িত্বটা পূর্ণ করার জন্য চেষ্টা করব। প্রথমে হাত তুলেছিলেন আশরাফুল ইসলাম, জি বলেন আপনি। আশরাফুল ইসলাম, আপনি হাত তুলেছিলেন। আচ্ছা, তারপরে হাত তুলেছিলেন হচ্ছে নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যালো, জি বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আশরাফুল বলতেছিলাম। জি বলেন, আশরাফুল ইসলাম বলেন। স্যার, আমি যে দেখলাম যে কিছু কিছু সাবজেক্টে যে অব্যাহতি বিষয় আছে প্রথম বর্ষে, এটা কিভাবে? হ্যাঁ, অব্যাহত যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন এসএসসি তে, ঠিক আছে, এসএসসি যদি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটা পরীক্ষা আপনার দেওয়া লাগবে না। সেই জন্য আমাকে এটা কি ভর্তির সময় কিছু করতে হবে? ওইটার একটা ফর্ম আছে, হ্যাঁ, কলেজেই আপনাকে বলে দিবে। এটা কি পরে এর দিবে? জন্য আপনার মার্কশিট দিতে হবে, ঠিক আছে, মার্কশিটের ফটোকপি দিতে হবে। ওটা কি ভর্তির সময় দিতে হয় না পরবর্তীতে হ্যাঁ, কখনো? ভর্তির সময়, এটা কলেজে আলাপ করবেন, ভর্তির সময়ও হয়, পরেও দেওয়া যায়। আচ্ছা, জি, থ্যাংক ইউ স্যার। তবে স্যারের ওই কলেজে আলাপ করে নেওয়াটাই বেটার। হ্যাঁ, জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এসএসসি তে যদি সায়েন্স হন সেই ক্ষেত্রে আপনার সায়েন্সের সাবজেক্ট গুলো পরীক্ষা না দিলেও চলবে। আচ্ছা, এরপরে নাজমুল হাসান, আপনি হাত তুলেছিলেন। তারপরে হাত তুলেছিলেন মেহেদি হাসান। স্যার ওই প্রফেসর ভিকুলার যার নাম বলছিলেন, গ্রিক প্রফেসর, তো ওনার কোর্সটা আর কি আমি একবার দেখছিলাম, ওনার ওয়েবসাইটে ঢুকছিলাম, পোস্ট গ্রাজুয়েটের সিলেবাসও দেখছিলাম। তো ওনার কোর্সের ফিটা খুব অনেক, মানে প্রায় 6,500 ইউরোর মতো। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আপনি বা যারা করতেছেন ওনাদের ক্ষেত্রে আসলে কি কোনো স্পেশাল কোনো সুযোগ আছে? হ্যাঁ, বাংলাদেশের জন্য কিছু স্যার আছে, আমাদের কোঅর্ডিনেটর স্যার যিনি আছেন উনি এটা ম্যানেজ করেন। হ্যাঁ, তো এটা যদি বাংলাদেশ থেকে আপনাদের ভায়া হয়ে যায়, এটা তেমন মানে লোয়েস্ট কত, আনুমানিক কতর মধ্যে আসতে পারে? এটা প্রত্যেক মাসে আপনার 35,000 টাকা মতো খরচ হয়, 3 মাসে। প্রতি 3 মাস পর পর 35,000 টাকা মতো খরচ হয়। এইভাবে আপনার সুবিধা হচ্ছে যে এখানে আপনার 35 এই 2,10,000 টাকা মতো খরচ হয় 2 বছরে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে পরে ভাবেন, এটা নিয়ে এত না, কারণ যিনি এখানে বাংলাদেশের কোঅর্ডিনেটর উনি হোমিও ডাইজেস্টকে উনি কি বলছেন জানেন? এটাও আপনাদের জন্য একটা সুসংবাদ। উনার স্পষ্ট ঘোষণা, এখানে কিন্তু ওই যারা কোর্স করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে, বুঝছেন? আমাদের কোঅর্ডিনেটর স্যারের কাছে ইন্টারভিউ দিতে হবে। আপনি সে ডিএইচএমএস হন আর বিএইচএমএস হন, ইন্টারভিউ দিলে উনি যদি মনে করেন যে আপনি এই কোর্সটা করার জন্য উপযুক্ত তাহলে আপনি করতে পারবেন, না হলে পারবেন না। কথা বুঝছেন? একমাত্র ইন্টারভিউ দিতে হবে না হোমিও ডাইজেস্টের স্টুডেন্টদের, কারণ স্যার জানেন যে হোমিও ডাইজেস্ট কি শিখায়, কিভাবে শেখায়। ঠিক আছে, এটা হোমিও ডাইজেস্টের স্টুডেন্টদের জন্য একটা সুসংবাদ যে ইন্টারভিউ ছাড়া এখানে বিএইচএমএস ডাক্তাররাও চান্স পায় না, কিন্তু হোমিও ডাইজেস্টের স্টুডেন্ট পরিচয় দিলে নো ইন্টারভিউ। পরিচয় দিলে বলতে আমরা বলে দিলে আর কি, আমাদের ইয়ে লাগবে। মাশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনারা চিন্তা করেন না, শুধু আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, এরপরে শফিকুর রহমান, আপনি হাত তুলেছিলেন। জি, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা আনুষ্ঠানিক ক্লাস করতেছি না, আমরা কিন্তু একটু গল্প করে করে মূল বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, জি স্যার। স্যার, আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, যে একটু আগে বললেন যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড
তাদের ওই অব্যাহতি কয়েকটা ইসের পরীক্ষায়। তাই হুম। সেক্ষেত্রে স্যার ওই মেধা তালিকায় যে ১০ জন প্রকাশ করে ওইটা কিভাবে কি মেইনটেইন করবে? তারা তাদের মার্কসটা কেমনে বন্টন করবে? যে অব্যাহতি দিলে পরে টোটালে তাদের নাম্বারটা কেমন কিভাবে কাউন্ট হবে এবং হ্যাঁ, ওইটার জন্য একটা ফিক্সড নাম্বার আছে তাদের, হ্যাঁ, ওই নাম্বারটা যোগ হবে শুধু। ও আচ্ছা। স্যার আরেকটা ব্যাপার দেখলাম এবার যে যারা এডমিশন টেস্টে যারা একটা মেধা তালিকা দিছেন হুম। ১০ জনার। তো একটা ব্যাপার খেয়াল করছেন কিনা স্যার যে হ্যাঁ, ভোলার করছি থেকে করছি। ৮ জনের সবই ৯৫ এইটা একটু কেমন লাগে না স্যার? এই ব্যাপারে আমার মনে হয় যে এই তাদের একটু কেমনটাই ভাঙার জন্য আপনাদের তৈরি করতেছি। জি, জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা সবকিছু ঠিক আছে। জি স্যার। আপনারা বিদ্রোহী কবিতা পড়েন নজরুলের, জি, জি, জি। ঠিক আছে। আপনাদেরকে সেই রণসৈনিক তৈরি করা হচ্ছে, আপনারা পরীক্ষা দিয়ে প্রমাণ করবেন, ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনাদের মেধা তালিকায় আমরা নিয়ে যাব ইনশাল্লাহ, যদি আপনারা আল্লাহ থাকেন। তারপরে আপনাদের দেখবো, খাতা চ্যালেঞ্জ করবো আমরা। আমি জানেন কি ইনশা করছি, গতবার কি হয়েছে জানেন? এইবার গত পরীক্ষায় আমাদের স্টুডেন্ট, হোমিওপ্যাথি স্টুডেন্ট, ঠিক জি আছে, স্যার। সে স্ট্যান্ড করবে, সে জানে, তার আত্মবিশ্বাস আছে, কিন্তু জি। স্ট্যান্ড করে নাই, আচ্ছা। ঠিক আছে। পরে সে খাতা চ্যালেঞ্জ করছে যে আমি আমার খাতা চ্যালেঞ্জ করব, খাতা চ্যালেঞ্জ করে স্ট্যান্ড ছিনিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ। জি স্যার এগুলো দরকার আছে অবশ্যই। এটা কেন পারছে জানেন? জি স্যার। হোমিওপ্যাথি তার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি করে দিচ্ছে, এবং সে ফ্রি হ্যান্ডে লিখছে, কোনো বই খুলেও লেখা নাই, দেখেও লেখা নাই। মাশাআল্লাহ। জি, জি, জি স্যার। কথাটা থ্যাংক বুঝছেন? জি স্যার। তো সুতরাং আপনারা শুধু আমরা একটু চাপ দেই, আমাদের সমস্যা একটু চাপ দেই, এই আর কি, পড়াশোনার জন্য। না স্যার এটা তো অবশ্যই দরকার। চাপ ছাড়া তো আর পড়াশোনা আদায় হয় না। আচ্ছা, নিজের মধ্যে একটা গরজ তৈরি হয় না স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা। আর আর আম, একজন জিজ্ঞাসা করছিলেন যে ডিএসএমএস এর পরে বিএসএমএস করতে কত সময় লাগে। এখন বর্তমানে আগের মতোই সময় লাগে, বাট হয়তো সামনে একটু চেঞ্জ হবে, বিষয়টা একটু সময় লাগবে, আপনারা পাস করতে করতে নিয়ম চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কারোর যদি প্রশ্ন না থাকে, আমি একটা অন্য ছোট্ট প্রসঙ্গে আলাপ করি। স্যার জি একটা স্যার, প্রশ্ন ছিল কাইন্ডলি। আমার। আপনারা বোর ফিল করতেছেন কিনা, বোর ফিল করতেছেন কিনা, মানে আম, আম, ভালো না লাগতেছে না, না, এরকম হচ্ছে কিনা? সমস্যা নাই, চালিয়ে যান। স্যার একটা না প্রশ্ন স্যার, ছিল স্যার আমার। বোরিং লাগতেছে। জি জি, এরপরে কে বলছিলেন যেন? স্যার আকিব জুবায়ের বলছিলাম, একটা প্রশ্ন ছিল জি জি, যে বলেন। অর্গানম অফ মেডিসিন, এই এই যে এই বইটা যে কিনতে বলছেন স্যার, তো এটা বাংলা ভার্সন পড়বো না ইংলিশ ভার্সনটা পড়লে বেশি ভালো হবে? এটা আপনি সবসময় একটা জিনিস আজকে মাথায় রাখেন, আপনারা সবাই, যদি মেডিকেলের বই আপনি ইংরেজিতে পড়ে বুঝতে পারেন, এটা সবচেয়ে ভালো, তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সহজ হয়ে যাবে। কেন হবে একটু দেখেন, এই দেখেন, দেখা যায় কিছু, এই যে হ্যাঁ আমার স্যার এখান দেখা থেকে, জি, এখান জি। থেকে আরো ওই পাশে আছে, জি সব এই ইংরেজি দেখেন, ভাষা। জি স্যার। দেখছেন, আরো আছে কিন্তু, জি স্যার জি, বোঝা যাচ্ছে। এই দেখেন, এগুলা কি সব ইংরেজি বই? জি, জি, হুম? জি স্যার। এগুলো সব হোমিওপ্যাথির বই, সব, খালি উপরের লাইনটা বাদ দিয়ে। এবং এই বইগুলা আমি পড়ি, আমার সব বই পড়া হয়ে গেছে ব্যাপারটা তা না, আমি পড়ি আর কি। তো এখন আহ, ইংরেজি পড়লে হয় কি, হোমিওপ্যাথি বুঝতে, হোমিওপ্যাথির আরো উচ্চতর জ্ঞান অর্জন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন প্রফেসর ভিতর কাছে কথা নাকি জিজ্ঞেস করতেছেন, এটা তো টোটাল ইংলিশ, বাংলা না, কথা বুঝছেন? এই যে এইগুলো সব এই প্রফেসর ভিতর কাছে লেখা বই, এই যে এগুলো সব, সব আরো এই পাশে আছে, এই যে। এবং এই বইগুলা দেখতেছেন না, এই বইগুলো হচ্ছে আমাদের ওই গ্রিসের পোস্ট গ্রাজুয়েটের সিলেবাসের বই, এর বেশিরভাগই, কথা বুঝছেন? এই জন্য ইংরেজিতে যদি আপনি পড়তে পারেন,
তাহলে এর থেকে ভালো আর হয় না। ঠিক আছে? জি স্যার, জি স্যার। একটা মিনিট, হ্যাঁ। ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছি, নতুন ফার্স্ট ইয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি ইংরেজিতে করতে পারেন ওয়েল, ঠিক আছে, ভালো। তারপরে অর্গাননের যে বইটা আমি সাজেস্ট করছি এখানে ইংরেজি এবং বাংলা উভয়ই দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটা ছোট্ট টপিক দিয়ে আজকে শেষ করব। জি স্যার, আরেকটা জানার ছিল। জি বলেন, আপনাকে তো ডাকছিলাম এর আগে। জি বলেন। স্যার ওই সময় আমার নেটের সমস্যা ছিল, তো তাই হ্যাঁ হ্যাঁ, বলেন বলতে পারিনি। বলেন। স্যার আপনাদের যে হোমিও ডাইজেস্টের যে রিসার্চ যে টিম, এটার মধ্যে হইতে জয়েন করতে এটা কি কি এবিলিটি আমাদের লাগবে, মানে কোন ইয়ার থেকে এটা শুরু হয়, এই ব্যাপারে যদি একটু বলতেন। রিসার্চ টিমে আপনি ফার্স্ট ইয়ার থেকে ঢুকতে পারবেন। কথা বলছেন? এই ব্যাপারে এতে স্যার কি কি অনেকগুলা ধাপ আছে, হ্যাঁ, এবং এর অনেকগুলা ধাপ আছে। প্রত্যেকটা ধাপে একটা করে পরীক্ষা হয়। সেই পরীক্ষায় পাশ করলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন। কথা বুঝছেন? জি স্যার। এই হচ্ছে মূল বিষয়। এখানে পরীক্ষা দিয়ে পাশ না করলে আপনি সেকেন্ড স্টেজে যেতে পারবেন না। এভাবে 3বার পরীক্ষা দেওয়ার পরে, 3বার 3টা ধাপ পার হওয়ার পরে আপনি মূল রিসার্চ টিমে ঢুকতে পারবেন। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আরজিনা বলছিলাম। আমার জি জি। হচ্ছে এসএসসিতে হচ্ছে আপনার সায়েন্স ছিল, ঠিক আছে? তো আমি জানতাম না যে ওই মানে এসএসসির সার্টিফিকেটটা দিয়েই আপনার বায়োলজিটা বা ফিজিক্স কেমিস্ট্রিটা দেওয়া লাগবে না। আমি জানতাম যে এইচএসসি অর্থাৎ ইন্টার। তো আমি কি এখন এটা, আপনি বললেন যে এটা নাকি কলেজ থেকে করে দিবে, তো এখন কি হ্যাঁ হ্যাঁ, সম্ভব আপনি হবে? কলেজে যোগাযোগ করেন। এসএসসি হলেও হবে তাই তো? মানে ম্যাট্রিক হলেও হবে? ম্যাট্রিক হলে হবে, জি। থ্যাংক ইউ স্যার। আমি যতদূর জানি, হ্যাঁ, আমি যতদূর জানি। আচ্ছা স্যার, তাহলে আমি যোগাযোগ করে কারণ দেখি। কারণ এখানে তো আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে তো আপনি ভর্তি হন না, আপনি তো ভর্তি হয়েছেন এসএসসি সার্টিফিকেট দিয়ে। জি জি জি। ঠিক আছে? তাহলে আপনি হেতু আপনার মাস্টার ডিগ্রি হন না কেন, লাভ নাই কোনো। আপনাকে ধরাই হবে আপনি এসএসসি পাস। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। ওকে, তাহলে আমরা এর পরবর্তী ক্লাস সম্পর্কে একটু আপনার ধারণা দেই। আমরা এর পরবর্তীতে 2 ভাবে ক্লাস নিব। একটা হচ্ছে যে স্পেসিফিক আপনাদের কিছু বইয়ের নাম দেওয়া হবে, সেই বইগুলা আমরা একটা করে চ্যাপ্টার আপনাদের দিব এবং সেই চ্যাপ্টারের উপরে ক্লাস নিব। আপনারা কি বুঝেছেন, কতটুকু গ্যাপ আছে, ঠিক আছে, বোঝার কোনো ঘাটতি আছে কিনা আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। আর আরেকটা ক্লাস আমাদের একদম চলবেই, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এটা 1 নাম্বার সূত্র, কিন্তু আজকে আমি ভাগ দিয়ে আলোচনা করে ফেলছি, আপনারা খেয়াল করছেন কিনা। ঠিক আছে? জি স্যার। আমরা তারপরেও আবার আনুষ্ঠানিকভাবে 1 নাম্বার সূত্র দিয়েই শুরু করব। তবে অর্গানন অফ মেডিসিন এমন একটা বই যে এটার ভূমিকা অনেক বড়। মনে হয় পৃথিবীতে এত বড় ভূমিকা অন্য কোনো বইতে আছে কিনা আমার জানা নাই।
ঠিক আছে, যেমন আপনাদের যদি দেখায় এটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। হ্যাঁ, এই অর্গানন অফ মেডিসিনের এই দেখেন কি লেখা আছে, প্রিফেস, যেটাকে বলে মুখবন্ধ। হ্যাঁ, এই প্রিফেসটা হচ্ছে 58 পৃষ্ঠা, আর মূল অর্গানন অফ মেডিসিন যে বইটা দুইশো আশি, দুইশো 222 পৃষ্ঠার বই, তার মধ্যে 58 পৃষ্ঠা হচ্ছে ভূমিকা। কথা হচ্ছেন কেন? এই ভূমিকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি ভূমিকা না পড়ে আমরা অর্গানন মেডিসিনের মধ্যে ঢুকে যাই তাহলে অনেক কিছুই বুঝতে পারবো না। হ্যানিম্যান যে কত বড় মানে পণ্ডিত ব্যক্তি, আপনি ভূমিকা থেকে পড়লেই বুঝতে পারবেন যে উনি কি পরিমাণে পণ্ডিত। বুঝছেন? তো এই জন্য আমরা অর্গানন অফ মেডিসিনের ভূমিকা পড়ব এবং সূত্রগুলা পড়বো। আমরা ভূমিকা পড়ব কিছু, সূত্র পড়বো কিছু, এভাবে আপনাদের পড়া দিব, আপনারা আগে বাসায় পড়বেন, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা বিভিন্ন বই পড়তে বলবো। যেমন আপনাদের একটা বই দেওয়া হয়েছে প্রফেসর জর্জ ভিকের কাছে, প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। ঠিক আছে, দ্য বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এটা খুবই গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। আমি শুধু প্রফেসর ভিতরকার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই কেন বলতেছি গুরুত্বপূর্ণ। ওনার বইগুলা বর্তমানে এই বিজ্ঞানের সাথে সম্পর্কিত। একটা সময় হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথিটা আবিষ্কার করেন, উনি যখন হোমিওপ্যাথিটা চর্চা করেন, তখন বিজ্ঞানের অগ্রগতি এতই কম ছিল যে একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না। একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না যে উনি বুঝবেন। উনি খালি চোখেই ইংল্যান্ডের যে কলেরা হলো, কলেরা সিমটম দেখে উনি বলছিলেন যে এখানে কলেরা এটা। ঠিক আছে, কিন্তু কলেরার জীবাণু না দেখে আন্দাজে বলা যায় না। তো উনি এত অ্যাডভান্স লেভেলের চিন্তা করতেন এবং হোমিওপ্যাথিটাকে উনি এত অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছেন যে এখনো বিজ্ঞান দিয়ে সম্পূর্ণটাকে দেখা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু এই যে বর্তমানে কোয়ান্টাম ফিজিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং, এগুলো আবিষ্কার হওয়ার পরে অনেক কিছু বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি কতটা অ্যাডভান্স আবিষ্কার করে গেছে। এই আবিষ্কার গুলা মানে উনি যত দূর চিন্তা করছেন, ঠিক আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে উনি অর্গাননটা সেভাবে লিখছেন যেটার কোনো অ্যাফোরিজম এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। আমি কোন প্রসঙ্গ থেকে যেন কথাটা বললাম, একটা মেসেজের দিকে খেয়াল যায়, প্রসঙ্গটা হারিয়ে ফেলছে। যাই হোক, এই অর্গানন অফ মেডিসিন হচ্ছে চিন্তা ভাবনাটা কতটা মডার্ন। জি জি হ্যাঁ, বর্তমান বিজ্ঞান আসার পরে হোমিওপ্যাথি নিয়ে এই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞানী অনেকে অনেক প্রশ্ন তোলা শুরু করছে
তাহলে সেই প্রশ্নগুলোর প্রমাণ এবং জবাব তো দেওয়া দরকার, তাই না? এবং বর্তমান বৈজ্ঞানিক মহল এবং বর্তমান যুগের মানুষ কি বোঝে? সবকিছু বুঝতে চায় বিজ্ঞান দিয়ে। তাহলে সেই বিজ্ঞান দিয়ে হোমিওপ্যাথিকে বোঝানোর জন্য যে কাজটা, সেই কাজটা করছেন হচ্ছে প্রফেসর ভিদলগাছ। কথা বুঝছেন? যে বিজ্ঞানের সাথে সমন্বয়, এই সমন্বয়টা উনি করছেন হচ্ছে এই প্রফেসর ভিদলগাছ। এই কারণেই কিন্তু ওনাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়। হম ওনার লেখা অনেক বই আছে। মৌলিক বইয়ের মধ্যে আছে আপনাদের যেটা দিছি, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এটা একটা। তারপরে এখানে তো সবই ওনার বই। যে এই বইটা দেখুন, এটার নাম হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি। ঠিক আছে, সায়েন্স অফ হোমিওপ্যাথি, এটা ওনার লেখা একটা বিখ্যাত বই। এই সায়েন্স অফ হোমিওপ্যাথি বই পৃথিবীতে 32টা ভাষায় অনুবাদ হয়েছে। এবং সারা পৃথিবীতে 98টা দেশে ওনার স্টুডেন্ট আছে। এই জন্য আমরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে আপনাদের বইগুলো সাজেস্ট করছি। ঠিক আছে, আমরা যে সাজেশনটা আপনাদের দিছি বই, আমরা সেইভাবেই আগাবো। আপনারা বইগুলো আস্তে আস্তে সংগ্রহ করে নিয়েন, এই আর কি। আর আমরা পরবর্তী আজকে হচ্ছে কি বার? সোমবার। আগামী সপ্তাহে আবার আপনাদের একটা ক্লাস হবে। ওই দিন থেকে আমরা অর্গানন পড়বো। আপনারা অর্গানন অফ মেডিসিনের 1 নাম্বার সূত্রটা, এবং অর্গানন অফ মেডিসিনের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে ফুটনোট, ওটাও খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর সূত্র, ফুটনোট, এগুলা পড়বেন। ঠিক আছে, এগুলা পড়বেন। আমরা এগুলা নিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা সূত্র পড়বেন এবং এগুলা আমরা আলোচনা করব এগুলা নিয়ে পরে। সাউন্ড আসে না মনে হয়। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? শোনা যায়। একজনের সাউন্ড আসে না মনে হয়, এই জন্য। তাহলে এরপরের সপ্তাহে আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়ে রাখলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের 1, 2, 3, এই 3টা অ্যাফোরিজম সূত্র আপনারা পড়বেন। আর অর্গানন অফ মেডিসিনের যে ইয়েটা আছে, ভূমিকাটা আছে, এটা একটু বুঝার ব্যাপার আছে, তো এই জন্য এটার পড়া এই মুহূর্তে দিচ্ছি না। ওটা আমি আপনাদেরকে আরেকটু স্টাডি করে কিভাবে পড়লে আপনাদের সুবিধা হয়, ওইটা আগামী ক্লাসে বলে দেব যে আপনারা এইভাবে পড়বেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু গল্প গুজব করলাম, কিছু প্রশ্ন উত্তর জানলাম। আনুষ্ঠানিক ক্লাস না, আমরা কিছু সিস্টেম জানলাম। কিন্তু আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে শুয়ে শুয়ে ভাববেন যে একজন পীড়িত আর্ত, ঠিক আছে, একজন পীড়িত আর্ত রুগ্ন মানুষ আপনার কাছে আসবে, এসে সাহায্য চাইবে, আমাকে বাঁচান। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? ঠিক আছে, আপনার মানুষ হিসেবে আপনার কি করণীয়, আপনার অন্তরে কি অনুভূতি আসা উচিত, এটা আজকে একটু রাত্রে শুয়ে শুয়ে ভাববেন। যদি এটাকে উপলব্ধি না করেন গভীরভাবে, তাহলে সত্যিকারের ডাক্তার হইতে পারবেন না। হবেন ডাক্তারি শুধু বিজনেস হবে আপনার। ঠিক আছে, কিন্তু মানব কল্যাণ হবে না। রোগী অর্ধেক ভালো হবে, পরিপূর্ণ ভালো হবে না। ঠিক আছে, দেখুন বর্তমান সমাজের যে চিত্র। ঠিক আছে, আমি চাই হোমিও ডাইজেস্ট থেকে আপনারা সঠিক শিক্ষাটা পান, মানবতার শিক্ষাটা পান, আত্মপীড়িত মানুষের ত্রাণকর্তা হিসেবে যেন আপনারা আবির্ভূত হন ভবিষ্যতে।
ঠিক আছে, যদিও সবকিছুর মালিক আল্লাহ, রোগ সারানোর মালিকও আল্লাহ, কিন্তু রোগ সারাইতে কিভাবে হয় সেটাও আল্লাহ জানাই দিয়েছেন। এবং আমি আপনাদেরকে প্রমাণ দিব হোমিওপ্যাথিটা আল্লাহর দেওয়া কিভাবে, এরপরে আমরা দিব। ঠিক আছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ আছে। বিভিন্ন ধর্মগ্রন্থে হোমিওপ্যাথির কথা কিভাবে বলা আছে, হাদিস কুরআনে কিভাবে বলা আছে, জিন্দা বেস্তা চাইনিজ মেডিসিন, চাইনিজ ধর্মগ্রন্থ, ত্রিপিটক বাইবেল, ঠিক আছে, এবং এই হিন্দুদের যে ইয়ে আছে আপনার আহ নামটা ভুলে গেলাম, তো খুব গুরুত্বপূর্ণ একটা বই। সেই সব জায়গাতে আহ কিভাবে হোমিওপ্যাথির কথা বলা আছে, শত শত বছর ধরে, যুগ যুগ ধরে কিভাবে হোমিওপ্যাথির কথা বলা আছে, এটা যে আল্লাহ না জানাই দিত কোনো ধর্মগ্রন্থে এটা আসতো না। ঠিক আছে, এগুলোর তথ্য প্রমাণ সব আছে আমাদের কাছে, আপনাদের আস্তে আস্তে জানতে পারবে। হোমিওপ্যাথিটা এই কারণে, যেহেতু আল্লাহ একটা প্রাকৃতিক নীতি বেঁধে দিয়েছেন, এই কারণে যেমন কেউ মধ্যাকর্ষণ শক্তির সূত্রটাকে বাজেয়াপ্ত করতে পারবে না, হোমিওপ্যাথিকেও বাজেয়াপ্ত করতে পারবে না। এবং সবচেয়ে বড় বিষয় যে এলোপ্যাথি ডাক্তারদের হাতের যে অস্ত্র অ্যান্টিবায়োটিক, সেটা অলরেডি 40% কার্যকারিতা হারায় ফেলছে। আর আগামী 5-7 বছরের মধ্যে শতকরা 80-90 ভাগ মানুষের শরীরে আর কাজ করবে না। ঠিক আছে, তাদের মূল অস্ত্র শেষ। হোমিওপ্যাথি ছাড়া মানুষের আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। কথা বলছেন? এই জন্য আপনারা প্রস্তুত হন মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য। শুধু বিজনেস মাইন্ড দিয়ে বুইড়া হয়ে গেলে কি করে খাবো এই চিন্তা না করে, আমি তেমন কোনো কর্ম শিখি নাই, হোমিওপ্যাথি করে খাবো এই চিন্তা না বাদ দিয়ে, এই চিন্তা বাদ দিয়ে রোগ সারাইতে শেখেন, রোগীর অভাব হবে না। ঠিক আছে, এবং মানুষ আপনাকে নিয়ে আসবে। আমাদের, আমি এখন যেখানে বসে কথা বলতেছি এটা কুষ্টিয়া, আমার বাসার চেম্বার, এর বাইরে কোনো সাইনবোর্ড নেই, কিন্তু আল্লাহর রহমে রোগীও আসে। ঠিক আছে, সাইনবোর্ড নেই কিন্তু রোগী আসে। এবং আজকেও একটা রোগী ফিরা দেওয়া হয়েছে, দেখতে পারবো না এই জন্য। কথা বুঝছেন? মানুষ যদি ভালো করতে পারেন, আপনি গাছতলায় বসে থাকলেও আসবে। আর মানুষ ভালো করতে না পারলে এসি রুম নিয়ে চেম্বার করেও কোনো লাভ হবে না। 2 দিন পরে ওই চেম্বার মানুষ ভাঙতে আসবে। ঠিক আছে, এই জন্য মানুষকে সারাইতে শেখান, যেটা হানিম্যান 1 নম্বর সূত্রে বলছে। আপনি চাই যে আপনারা সেই ডাক্তার হন, এবং আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা বেশ রাত করলাম, একটু গল্প করলাম, শিখলাম কিছু, আনন্দ করলাম আমার কাছে মনে হয়। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেকেই মেসেজ দিয়েছেন, আমি শওকত হোসেন, হ্যাঁ, এই মেসেজ গুলো 3 কল মেসেজ, এগুলো থাকবে না, আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি আমি একটু আপনাদের বইয়ের ব্যাপারে বলি। আপনাদের যে বই, আমি 8টা বইয়ের তালিকা দিয়েছি, বইগুলোর ওজন কত জানেন? এখানে কেউ বই হাতে পেয়েছেন এমন কেউ আছেন? কয়েকটা আছে। না না না, এই সমস্ত বই আপনি অর্ডার দিয়েছিলেন কিন্তু হাতে পেয়েছেন এরকম কেউ আছেন? জি, আমি আমি হাতে পাইছি, তবে আমার 2টা বই আগে ছিল, ওই 2টা বই বাদে বাকি বইগুলো আমি নিছি আর কি আপনাদের কাছ থেকে। আচ্ছা, মানে সবগুলো বইয়ের ওজন কেমন হবে? তেমন বেশি আমার না, আছে স্যার। খুব বেশি ওজন মনে হয় না, এই না, হয়তো 6-7 কেজি হবে। 6-7 কেজি বই ঢাকা থেকে পাঠাতে আপনি কোন জেলায় অর্ডার দিয়েছিলেন? যে আমি গাজীপুরে অর্ডার দিছিলাম। হ্যাঁ, গাজীপুর তো কাছে, একটু খরচ কম হয়েছে। তবে বিভিন্ন জায়গায় বই পাঠাইতে আমাদের 190 টাকা পর্যন্ত খরচ হচ্ছে।
ঠিক আছে? এতে এভারেজে আমরা যে বইয়ের মূল্যটা দিয়েছি অ্যাকচুয়ালি তো এই আপনাদের সাথে আমাদের তো মূল বইয়ের ব্যবসা না, এই বইগুলো আবার আমরা সবাই তৈরিও করি, আমাদেরও বই না, আমাদেরও বই কিনে আনতে হয়, অনেক বই আছে, ঠিক আছে? তো এই সবকিছু মিলে কুরিয়ার খরচ সহ আমরা যে মূল্যটা আমরা দিয়েছি এখান থেকে এভারেজে আমাদের যে এখানে প্যাকেজিং করে তার স্যালারি সবকিছু বাদ দিলে দেখা যাচ্ছে প্রায় সমান সমান এই বিষয়টা। আমরা শুধু এটা নিয়ে আসছি এই জন্য যে এই বইগুলা সব বইগুলো আপনারা হয়তো আপনার স্থানীয় লাইব্রেরিতে পাবেন না, ঠিক আছে? এই আর কি, আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন, ঠিক আছে? আর চাইলে আমাদের এখান থেকেও সংগ্রহ করতে পারেন, এখানে কোনো জোর জবরদস্তি নাই। মূল কথা হচ্ছে যে এই বইগুলো থেকে আমরা পড়াবো, পড়তে হবে, ঠিক আছে? এই আর কি। আবার কেউ কেউ যদি একসঙ্গে না নিয়ে আস্তে আস্তে নিতে চান সেটাও পারবেন, কারণ অনেকের সামর্থ্য ব্যাপার আছে, কেমন ভর্তি হয়েছে না, অনেকগুলা টাকা লাগছে, সেটাও আছে। আপনাদের স্বাধীনতা আছে এখানে পূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে আমাদের সঙ্গে আরেকটা ক্লাস করব আমরা, দেখা হবে ইনশাল্লাহ এরপর থেকে। আহ টিএসএমএস কোচিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপে পিন করে টেক্সটে দেখেন এটা কি। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আমরা আবার আগামী শুক্রবারে ক্লাস আছে, একটু রুটিনটা দেখে নিতে হবে। আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করবো। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সেই প্রত্যাশা করছি। শুভকামনা সবার প্রতি। আল্লাহ হাফেজ।